ইরামের দিকে হাত বাড়িয়ে দিল। লঞ্চের এক লোক দ্বিধাদ্বন্দ্বে ভুগল সে। ঘাট থেকে লঞ্চে ওঠার জন্য যদিও যথেষ্ট প্রশস্ত কাঠের পাটাতন দিয়ে দেয়া হয়েছে, তবুও নিচের কালচে বুড়িগঙ্গার পানি তাকে বিভ্রান্ত করলো। এমন ক্ষেত্রে বজ্র অচেনা কিনা, তবে এমন গর্ধপের মতন দাঁড়িয়ে থাকলে হবে? পেছনে আরো মানুষ অপেক্ষা আছে। মনকে কোনো মতে স্থির করে হাত বাড়িয়ে দিল ইরাম সামনের দিকে। কাঁপা কাঁপা পায়ে এগোতে নিলে নিচের পানির দিকে না তাকালেই চলবে। মনে মনে জপতে লাগলো সে। তবে লোকটা তার হাতের নাগাল পাওয়ার আগেই হুট করেই তাকে রীতিমতো শূন্যেই তুলে ফেললো কেউ। বিস্ময়কর একটি শব্দ করে একজোড়া প্রশস্ত কাঁধ চেপে ধরল ইরাম। অবাক হয়ে আবিষ্কার করলো সাইবানকে। একটি হাতে ইরামকে কোলে তুলে নিয়েছে সে, অপর হাতে বেবি কেয়ার আর ঘুমন্ত ইজান। দৃশ্যটি বাহ্যিকভাবে দেখতে প্রায় অবিশ্বাস্য লাগলো। আশেপাশের মানুষজন সব বিস্মিত হয়ে নিষ্পলক চেয়ে রইল। সাইবান কারো সাহায্য অবধি চাইল না। আপন মনে বিড়বিড় করে একটি অস্ফুট শব্দ করল, বিসমিল্লাহ। অতঃপর পাটাতনের উপর পা রাখলো সে নির্দ্বিধায়। পদক্ষেপ একটুও টলল না তার, যেন এতটাই ভার বহন করা অসাধ্য কিছুই নয়। অজান্তেই কালচে বুড়িগঙ্গার পানি এবং পরে বেবি কেয়ারের ভেতরে থাকা ছেলেকে এক নজর দেখে ইরাম না পারতে ফিসফিস করল। তোমার ভয় করছে না? কপালে 2 ফোঁটা ঘাম জমলেও মুচকি হাসলো সাইবান। যার হাতে গোটা দুনিয়া তার আবার ভয় কিসের? ইরাম মনের ভেতর ভীষণ এক অনুভূতি জোয়ার টের পেল। এক সময়কার দায়িত্ব জ্ঞানহীন ছেলেটা এমন করে দায়িত্ব কাঁধে তুলতে শিখলো ঠিক কবে, সেটা সে নিজেও বলতে পারবে না। সে কি এতকাল নিজের অতীত এবং ইজানের ভবিষ্যতের চিন্তা এতটাই মগ্ন ছিল যে নিজের স্বামীর ভেতরে সূক্ষ্ম পরিবর্তনগুলো নজরে আসেনি? প্রথমবারের মতন ইরাম সাইবানের মুখের দিকে মুগ্ধতা নিয়ে তাকালো। এক সময়কার ছোট্ট সেই খালাতো ভাই হিসেবে নয়, বরং নিজের স্বামী হিসেবে, একজন পুরুষ হিসেবে। যেন প্রথমবার দেখছে সে সাইবানকে, অনুভব করছে কত বড় হয়ে গিয়েছে ছেলেটা। ইরামের বাহু অজান্তেই সাইবানের কাঁধে জড়িয়ে গেল। বুকের ভেতরের আশঙ্কাটুকু কর্পূরের ন্যায় উবে গেল। এই বাহুর মাঝে সে এবং তার সন্তান সদা নিরাপদ। চিন্তার কোনো কারণ নেই, সে নিশ্চিন্ত থাকতে পারে, এমন চাই অনুভূত হলো রমণী। সাইবান পাটাতন বেয়ে হেঁটে গিয়ে অবশেষে লঞ্চের ভেতরে পা রাখলো। ভেতরে থাকা স্টাফরা স্বাগতম জানালো তাদের। স্যার মনে হয় ম্যাডামের খুব কেয়ার করেন। একজন হেসে মন্তব্য করলো। সাইবান পাল্টা কিছু বলল না, অতি সাবধানে ইরামকে নিচে নামিয়ে দিল। বেবি কেয়ারে থাকা ইজান তখনই শব্দ করে উঠল, আই নুই। একগাল হাসলো সাইবান, হাঁচু মুড়ে বসে বলল, হয় মুই রে মুই বাহির দেশে নিয়া তরে মগো ভিটা ঘুরেই আনমু, বুঝছো? এমনই শিক্ষা আলাম মগো পরাণের ভাষা পোটলাটা। তুমি এত চমৎকার বরিশাল্লা জানো? ইরাম আরেক দফা মুগ্ধতা প্রকাশ না করে পারল না। তবে সাইবান প্রতিক্রিয়া জানানোর আগে একটি কণ্ঠস্বর ভেসে এলো, কিরে বরিশাল্লা খেতার গাট্টি, আসতে পারলি শেষমেশ? ভাবছি তোরে ছাড়াই লঞ্চ নেবার উড়াল দেয়। এসে দাঁড়ালো অনুরাগ। সাইবান খেকিয়ে উঠল, আমার সাথে কোথাও খেতার গাট্টি দেখছিস শালা অন্ধ? না, বউ বাচ্চার গাট্টি দেখছি। মজা নিতে ছাড়লো না অনুরাগ। চিল অনু চিল, যিনি তো আমাদের যিনি স্ট্রং ম্যান। ইরাম বেবি কেয়ারের থেকে ইজানকে তুলে বুকে নিয়েছে সবে মাত্র, অথচ অতি পরিচিত এই কণ্ঠটি তাকে ওই স্থানে জমিয়ে দিল। এমনকি সাইবানকেও। হতবাক হয়ে তারা দেখলো গটমট করে হেঁটে আসছে তিতলে, চপ চপ আর টাইট জিন্স পরনে, চুলগুলো হাই পনিটেল করে রাখা। সাইবানের চোখ জোড়া বিস্ময় প্রসারিত হয়ে গেল। ঝট করে ফিরে তাকালো সে অনুরাগের দিকে। প্রথমটা অনুরাগ অপরাধীর ভঙ্গিতে মুখ ফিরে নিল, পরক্ষণে কাছে এসে ঝুঁকে সাইবানের কানে ফিসফিস করে বলল, বিয়েতে তিতলিও দাওয়াত পেয়েছে, ওর বাবা আমার সাথে নিয়ে যেতে বলেছে। মাত্র 1.5 ঘন্টা আগে হয়েছে সব। সরি দোস্ত, আই ডিড নট মিন টু। সাইবান জবাব দিল না ঠিকই, কিন্তু তার দৃষ্টিতে ফুটে ওঠা চাপা ক্রোধ চিনতে কারোরই ভুল হলো না। ছেলেমেয়েরা সবাই চলে যেতে বাড়িটা কেমন ফাঁকা হয়ে গিয়েছে। ফ্রি সময় থাকায় সন্ধ্যায় থাকায় সোফায় চা নিয়ে বসেছে সামিয়া। সুগন্ধাময়ী চা আজকাল হিন্দি সিরিয়াল বাদ দিয়ে কোরিয়ান আর চাইনিজ ড্রামা দেখছে।
মাঝে মধ্যে দেখতে দেখতে সামিয়ারও কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছে। তিনি একটা ড্রামার এপিসোড চালিয়ে আনমনি বসে আছেন, দেখছেন না তেমন মনোযোগ দিয়ে। ছেলে মেয়েদের ছাড়া কিছুই ভালো লাগছে না। ঠিক এমন সময়ই আহমদ এসে বসলেন বিপরীত দিকের সোফায়। কোনো কথা না বলে রিমোটটা চেনে খানিক স্বৈরাচারের মতন চ্যানেল বদলেই দিলেন তিনি। টিভিতে এখন ফুটবল খেলার ম্যাচ চলছে। সামিয়া বিরক্ত বোধ করলেন। আমি একটা জিনিস দেখছিলাম। বুড়ি বয়সে ভীমরতির প্রয়োজন নেই তোমার। পায়ের উপর পা তুলে একদম বেপরা মনোভাব নিয়ে আয়েশ করে খেলা দেখতে লাগলেন আহমদ। সামিয়া কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর ঠাস করে হাত থেকে চায়ের কাপটা রেখে দিয়ে বলে উঠলেন, তুমি আর কতদিন এই বাড়িতে ঘাটি গেড়ে থাকবে বলে ভাবছো? কেন, তোমার দম বন্ধ লাগছে? দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। স্বামীর এমন কথায় অন্তর পুলল সামিয়ার। অনেক দিন ধরে দেখছি তোমাকে আহমদ, কেমন ভূতের মতো এখানে পড়ে আছো। কি চাও তুমি? আমি না থাকলে সুতো দিয়ে বেঁধে রাখা পরিবারটা বন্যায় ভেসে যাবে, সেটা হোক তাই চাই না। আহমেদের টিভির দিকে চোখ একেবারে জন্য তিনি সামিয়ার দিকে তাকাচ্ছেন না। কই, আগে তো তোমার এত দরদ উতলে উঠিনি এই পরিবারের প্রতি। আগে তো আর কেউ বাড়িতে একটা মাঝ বয়সের ডিভোর্সি মেয়েকে বাড়ির বউ ঘোরা ঢোকায়নি। আহমদ, সমস্যা কি তোমার? গর্জে উঠলেন সামিয়া। উঠে দাঁড়িয়ে গেলেন শটান। আহমেদ একটুও ক্রোধ দেখালেন না, বরং ঘুরে তাকিয়ে শান্ত গলায় বললেন, চিৎকার করো না সামিয়া, সমস্যা আমি না, তুমি তৈরি করেছ। এর মাসুল তোমাকে আজ না হয় কাল গুনতেই হবে। মাসুল গুনবো আমি? আমার ছেলেকে দেখেছো তুমি একবার ভালোভাবে? একটুখানি তাচ্ছিল্যের হাসি হাসলেন সামিয়া। মাঝবয়সী ডিভোর্সি বলে যাকে অপমান করতে চাইছো, তার জন্যই আমার ছেলের চেহারায় খুশির ঝলকে ওঠে। বেঁচে তো ও এতদিন ছিলই, কিন্তু সে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য ছিল না। অথচ আজ দেখো, আমার ছেলে দায়িত্ব নিতে শিখে গিয়েছে। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমাদের বলতে ইচ্ছে হয়, তাই না? শীতল হাসি হাসলেন আহমদ। সামিয়া জমি গেলেন। স্বামীর এই অভিব্যক্তি তার ভীষণ চেনা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন আহমদ। ধীর পায়ে হেঁটে এসে স্বামীর মুখোমুখি থামলেন, চোখে চোখ রাখলেন। তোমার এই গর্বই না একদিন তোমার কাল হয়ে দাঁড়ায়, মাই ডিয়ার ওয়াইফ। গলা কাঁপলো সামিয়ার। কাল? কাল কেন হবে? কি বলছো তুমি? আহমদ ঝুঁকে এলেন সামিয়ার কানের কাছে, ফিসফিস করে উচ্চারণ করলেন, আমি কি বলেছি তা তুমি ভালোভাবে বুঝতে পারছো। অস্বীকার করো না, মাঝবয়সী ডিভোর্সে এক বাচ্চার মাকে বিয়ে দিয়েছ। তোমার ছেলে খুব সুখে আছে, দায়িত্ব শিখে গেছে, একেবারে সোনার সোহাগা তুমি, তাই না? একটু থামলেন তিনি, অতঃপর যুক্ত করলেন, আমার ছেলে বলে যাকে বুকে আগলে রাখো, সে যেদিন তোমার মূর্খতার পিছনে সত্যিটা জানবে, সেদিন কি সে নিজেকে আদৌ তোমার ছেলে বলে দাবি করতে চাইবে? ইউ আর সেলফিশ সামিয়া, রিয়েলি সেলফিশ। ইউ ডিড নট ইভেন স্পেয়ার আওয়ার সন। সামিয়ার সমস্ত শরীর কাটা দিয়ে উঠল। হৃদযন্ত্র পুছে হৃদস্পন্দন বন্ধ করে দিল। আহমেদ সরে গেলেন, আর দাঁড়ালেন না। হেঁচে অন্দরমহলে আড়াল হয়ে গেলেন তিনি চলে যেতে। সামিয়া নিজের পায়ে জোর হারিয়ে ফেললেন। ধপাস করে বসে পড়লেন মেঝেতে। দেহ পেরিয়ে আত্মা অবধি কাঁপল তার। কিছু বুঝে ওঠার আগেই তার চোখ বেয়ে ফোটায় ফোটায় অশ্রু উষ্ণ গড়াতে লাগলো। লঞ্চের ভেতরটা কোনো রাজকীয় প্রাসাদের থেকে কম কিছু মনে হলো না ইরামের কাছে। বিস্তৃত ডেক, ছাদে কারুকার্যে ঘেরা সিলিং, একপাশে সিঁড়ির সাথে লিফটের ব্যবস্থা আছে। লঞ্চের ভেতরে লিফট, ব্যাপারটা রমণীকে বিস্মিত করলো। এই জগৎটাকে তার লঞ্চ কম ক্রুজ শিপ বেশি মনে হচ্ছে। অভিজাত এবং সমুদ্রপশুদের উপস্থিতি বেশি, যারা মূলত অভিজ্ঞতা নিতে এসেছে। কিছু বিদেশি ব্লগারদেরও চোখে পড়লো। ক্যামেরা নিয়ে ভিডিও করতে ব্যস্ত তারা। ইরামদের একজন স্টাফ সসম্মানে লিফটে করে তৃতীয় তলায় নিয়ে গেল। এখানে ভিআইপি কেবিন এরিয়া, খানিকটা রেসিডেন্সিয়াল হোটেলের মতন ব্যবস্থা। একপাশে গ্লাস দিয়ে ঘেরা বারান্দার মতন জায়গা, সেখানে বসার জন্য সোফা দেওয়া আছে। কেউ কেউ ইতিমধ্যে জায়গা করে নিয়েছে নদীর দৃশ্য উপভোগ করার জন্য। সাইমন দুটো কেবিন নিয়েছিল, একটা ভিআইপি কেবিন
ফ্যামিলি কেবিন, অন্যটা রয়্যাল কেবিন। রয়্যালটা দোতলায় সিঁড়ি বেয়ে উপরে উঠলো, আরেকটা বিছানা আছে, তাই সেখানে অনুরাগ, সারিকা, সুগন্ধা এবং তিতলি থাকার ব্যবস্থা হলো। অপরদিকে ইরাম, সাইবান আর ইজান তিনজন উঠলো ফ্যামিলি কেবিনে। ফ্যামিলি কেবিনটা একেবারে হোটেল রুমের মাস্টার সুইটের মতন। ঢুকতেই বসার জন্য সোফা সেট এবং টিভির ব্যবস্থা, একপাশে বারান্দার কাছে বিছানা। বারান্দা থেকে আবার নদীর দৃশ্য স্পষ্ট দেখা যায়। আলমারি, ফ্রিজের মতন বেশ কিছু আসবাব আছে। ইরাম ইজানকে নিয়ে বিছানায় বসতে বসতে সাইবান তাদের ব্যাগপত্র আলমারিতে তুলে রাখলো। ইজান এরই মধ্যে ঘুমে ঝুলুঝুলু হয়ে পড়েছে। প্রায় ইরাম ছেলেকে বুকে নিয়ে পাচারি করতে লাগলো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ইরামের মৃদু কণ্ঠের ঘুম পাড়ানি গান সাইবানের কানে যেতে এসে পকেটে দুই হাত গুজে হেলে দুলে এগিয়ে এলো। চোখের সামনে দৃশ্য দেখতে দেখতে পড়লাম। আরে লঞ্চে এসব গানের ভ্যালু আছে? কি সব গাচ্ছেন? চাঁদের কপালে চাঁদ টিপ দেবে কেন? সতীন কেউ সহ্য করে? চাঁদও আরেকটা চাঁদকে কখনোই সহ্য করতে পারে না, জেলাস হয়, তাই কপালে টিপ না ঘুষি দিতে পারে। ইরাম একটা দীর্ঘশ্বাস গোপন করলো। ঢেকি স্বর্গে গেলেও থান ভাঙে, আর সাইবান পাতালে থাকলেও মুখ চালায়। তার বেহুদা কথা আর অদ্ভুত ব্যাখ্যা কোনোদিনও বন্ধ হবে না। ইজানকে কাঁধে ছেঁকিয়ে ইরাম ঘুরে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? তবে তুমি শোনাও তো লঞ্চের জন্য উপযুক্ত ঘুমপাড়ানি গান। নে কি আর পুছ। সাইবান গলা খাকারি দিল, তার হাতটা কানের উপরে এমন ভাবে রাখলো যেমন করে বিজ্ঞ ওস্তাদরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনায় সময়টাই করে। ইরাম প্রথমটা অবাক হয়ে রইল, পরক্ষণেই তার কানে ভেসে এলো সাইবানের ভাঙাচোরা গলায় মারাত্মক বিশুরা গান। ঘুমের ঢুলো ঢুলো ইজান মহান সঙ্গীত শুনে তড়ক করে লাফিয়ে উঠল, মাথাটা কাত করে সামনের দিকে চেয়ে শব্দ করে উঠল। উফ, ইরাম হতবিহ্বল। তার কোলে ইজান সেকেন্ডের ভেতর সজাগ হয়ে গিয়ে এখন লাফাচ্ছে। সে কি উত্তেজনা এমন করছে, নাকি পিতাকে গালাগাল করছে, সেটা বোঝা মুশকিল। এটা ঘুমপাড়ানি গান ছিল নাকি ঘুম জাগানি গান? ত্যাক্ত হলো ইরাম, তবে অজান্তে তার ছোটে ছোট একটা হাসির উৎপত্তি ঘটল। এদিকে ইজানকে ধরে রাখা যাচ্ছে না, কিলবিল করছে কই মাছের মতন। সাইবান এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিল। ওই যে জানতাম বাপের রোমান্সের কথা শুনলেই তুই একটা না একটা বাগড়া দিবি। এত বজ্জাত জীবনে দুইটা দেখিনি আমি। বলি, তোর কি বড় ভাই হওয়ার কোনো ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা নেই নাকি? কেবিনে এক ঘুম দিবি, ঢাকা টু বরিশাল গিয়ে একেবারে চোখ খুলবি তা না, বাপের বুকে সাপটা সাপটি করতে হবে তোর। বাপের মতন হয়েছে না, বজ্জাত তো হবেই। চোখ উঁচে মন্তব্য করলো ইরাম, তারপর উঁচু ঘুরে গিয়ে বিছানায় বসলো। সাইবান ইজানকে একেবারে কাঁধের উপর তুলে পেছন বরাবর একটা চাপড় দিয়ে পড়ল। যাই হোক না কেন, হানিমুনকে বেবি মুন না করলেই হলো। ইরাম শু তুলে সাইবানের উদ্দেশ্যে, কি হানিমুন লাগিয়ে রেখেছো? তুমি কাজে যাচ্ছ, আমরা বাকিরা ঘুরতে যাচ্ছি, এর মধ্যে হানিমুন শব্দটা এলোই বাকি করে? এটা কিভাবে হানিমুন হয়? আঁকা হাসলো সাইবান, চকচকে চোখে জানালো। রাত হোক, লঞ্চ যখন মাঝপদ্মার উত্থাল পাথাল ঢেবে তুলবে, তখন আমি ব্যক্তিগতভাবে আপনাকে বুঝিয়ে দেবো হানি আর মন দুটোই কিভাবে হয়। চোখ টিপ দিল সে এমন কুচিল ভাবে যে ইরাম একটি শক্ত ঝোঁকিল। সাইবান কেবিনে দাঁড়িয়ে থাকলো না আর। পোটলা যখন উঠেই পড়েছে, ওকে একটু ঘুরিয়ে আনছি। চুপটি করে কেবিনে বসুন। জরিনা রাম্মা সকিনা তার লেটেস্ট চুং চাং চাইনিজ মুভি নিয়ে এই এলো বলে আপনার সাথে দেখতে। আই উ গা গাই গুয়ের দিন শেষ, এবার সোজা আব্বা ডাকা শিখবি। বল, আব্বা আব্বা। আ আগু ধুর বেটা, হাগু হবে তোর ডিএনএ দানবীর। আমি আব্বা, রিয়েল আব্বা। ছেলেকে নিয়ে খুনসুটি করতে করতে কেবিনের বাইরে চলে গেল সাইবান। বেশ কিছুক্ষণ পর লঞ্চ ছেড়েছে, প্রায় ঘন্টাখানিক হয়ে গিয়েছে। রাত নেমে এসেছে চারিপাশে, শীতল বাতাসের তীব্র ছাপটা আসছে করিডোরে দাঁড়ালে। অদূরে ঝাপসা শহরে বাতি দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ বাদে তাও মিলিয়ে যাবে, রয়ে যাবে শুধু তারা ভরা আকাশ এবং নদীর কলকল ঢেউ। ভিআইপি এরিয়ার সকলদের বসার জন্য আলাদা ব্যবস্থা আছে, সোফা সেট রাখা, মাঝখানে ছোট ছোট টেবিল।
এখান থেকে বাইরের নদীর দৃশ্য স্পষ্ট অনুভব করা যায়, উপভোগ করা যায়। এই মুহূর্তে অনুরাগ এবং তিতলি ছাড়া কেউ নেই আশেপাশে। ক্যান্টিন থেকে বেশ কয়েক ক্যান এনার্জি ড্রিঙ্ক কিনে এনেছে অনুরাগ, সেগুলোই টেবিলের উপর। একটা হাতে তুলে ছিপি খুলতে না খুলতে হঠাৎ করে তিতলি বলে উঠল, এই অনু, চল দুটো শট হয়ে যাক। তিতলি হঠাৎ কথা অনুরাগ খানিক চমকে উঠল, মাথা কাত করে তাকালো। কি বলছিস তুই? বাঁকা হেসে রমণী নিজের পকেটের ভেতর ঠেসে রাখা একটা ছোট্ট বোতল বের করে নিল। কালচে বোতলে চকচকে লেবেল। অনুরাগের ভিউ উঁচু হয়ে উঠল বিস্ময়। তুই লঞ্চে এসব এনেছিস? তিতলি চোখ কুচালো। ওহ কাম অন, মজা করতে এসেছি তো করব না? কিন্তু এসব কি অ্যালাউড? হু কেয়ার্স? তিতলি বোতলে ছিপটা কামড়ে খুলল। গোলা আকৃতির বস্তুটা দেখতে খানিকটা ছোট্ট ক্যাপের মতন, সেটাতে কিছু তরল ঝেলে অনুরাগের দিকে বাড়িয়ে দিল তিতলি। অনুরাগ খানিকটা বিব্রত হয়ে গ্রহণ করলো বোতলটা, তুলে নিজের মুখে খানিকটা ঢেলে দিল রমণী। তারপরে মাথা ঝাঁকিয়ে খিলখিল করে হেসে উঠল। একটা খাসা মাল। অনুরাগ নিজের হাতে ছিপিতে খানিক দ্বিধা নিয়ে হালকা একটা চুমুক দিল, ঝাঁজ একটু বেশি। সরাসরি মুখে দেওয়া উচিত হয়নি। সে খানিকটা এনার্জি ড্রিঙ্ক ছেড়ে আবার চুমুক দিল। তিতলি বিনা দ্বিধায় আরও বেশ খানিকটা গলায় ছেড়ে বলল, আফনান আর নীরবকে মিস করছি, ওরা থাকলে জাস্ট জমে ক্ষীর হয়ে যেত। এখনই ড্রিঙ্কিং গেম স্টার্ট করতাম। সে যাক, আমরাই খেলি। যা জিনিকে ডেকে নিয়ে আয় কেবিন থেকে। কিসের জন্য আমাকে খোঁজা হচ্ছে? অপ্রত্যাশিত কণ্ঠস্বর ভেসে আসতে উভয় ঘুরে তাকালো। সাইবান এসে ঠকেছে, উজ্জ্বল চেহারা এবং তীক্ষ্ণ দৃষ্টি চোখে। ভ্রুতে প্রিয়াংশী চিকচিক করে দুটি ছড়াচ্ছে। তাকে দেখে তিতলি একটি হিচকি তুলে খিলখিলিয়ে কঞ্চে জেগে উঠল। জিনি! সাইবান এগিয়ে এলো। ড্রিঙ্কের কারণে তিতলির ফর্সা চেহারা লালচে ভাব ফুটে উঠতে শুরু করেছে। এরই মধ্যে দৃষ্টি কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। টেবিলের কাছে অপর এক সোফায় পায়ের উপর পা তুলে বসে পড়ল সাইবান। আমি আর অনু মিলে ড্রিঙ্কিং গেম খেলার কথা ভাবছিলাম। আমার কাছে কার্ডও আছে। অপর পকেটে রাখা তাসগুলো বের করে টেবিলে ছড়িয়ে রাখলো তিতলি। সাইবান এক নজর কার্ড এবং পরবর্তী ড্রিঙ্কসের বোতলের দিকে তাকালো। তিতলি বেশ উৎফুল্ল হয়ে বোতলটা এগিয়ে দিল তার দিকে, কিন্তু সাইবান মাথা নাড়ালো। জার্নি করতে এসেছিস, এসব ছাড়াও এনজয় করার অনেক উপায় আছে। বলে নিজের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে নিল সাইবান। তিতলি আর অনুরাগ একে অপরের দিকে তাকালো। বন্ধুর মাঝে সূক্ষ্ম পরিবর্তনটুকু কারোর নজর এড়ালো না। সিগারেট ধরিয়ে হালান দিয়ে বসে অদূরে নদীর দিকে চেয়ে রইল সাইবান। অন্ধকার ঘন কালো ছাড়া কিচ্ছু চোখে পড়ছে না, শুধু ঠান্ডা বাতাসটুকু টের পাওয়া যাচ্ছে। তামাটে ধোয়া ছাড়লো সে বাতাসে। তারপর হঠাৎ ঝাঞ্ঝা গলায় বলে উঠল, সত্যি করে বলতো তিতলি, তোর কি আমার ওয়াইফের সাথে বাইরে কোথাও দেখা হয়েছিল? শু তুলো তিতলে। এমন প্রশ্ন আশা করেনি সে। অনুরাগ দুজনের মাঝে হস্তক্ষেপ করলো না। নিজেদের এনার্জি ড্রিঙ্কের ক্যানে চুমুক দিয়ে সতর্ক দৃষ্টিতে দেখতে লাগলো শুধু। তিতলি খানিক হেসে পরিস্থিতি সামাল দিয়ে হাত বাড়িয়ে দিল। সাইবানের ঠোঁটে গুজে রাখা সিগারেটটা নিজের হাতে নিল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছিস? দেখা হলে বড় আপুকে সালাম কালামও আমি ঠিকই দিই। যেন বেশ এক মজার বিষয় বলছে এমন ভঙ্গিতে নিয়ে সাইবানের আধ খাওয়া সিগারেটটা নিজের ঠোঁটে ছোঁয়াতে গেল তিতলে। ঠিক ওই মুহূর্তে খপ করে তার কবজি চেপে ধরল সাইবান। কোনো নিয়ন্ত্রণ নেই, শক্তি প্রয়োগ করেই ধরেছে। খানিক হিসিয়ে উঠল তিতলে। আহ, জিনি লাগছে। বড় আপু না, তোর জন্য হবে ভাবি। তিতলির কাছ থেকে নিচে সিগারেটটা ছিনে নিল সাইবান। নিজেও খেল না। সামনে রাখা অ্যাশট্রেতে ঘষে নিভিয়ে ফেললো পুরোটা। বুক পকেট থেকে আরেকটা সিগারেট বের করে নতুন করে ছচে পড়লো। এমন কাণ্ডে ফিউ কুচকে ফেলে তিতলি ছাঁচ নিয়ে বললাম, হোয়াট দ্য হেল? এমন করছিস কেন জিনি? আমার সিগারেটে হাত দিবি না। কেন? আগে তো কখনো এমন করিসনি। আগে বিবাহিত ছিলাম না, এখন বিবাহিত। টেবিলে না পারতে একটা চাপড় দিয়ে নিজের রাগ প্রকাশ করলো তিতলি। ফুসছে সে রীতিমতো। পাশের অ্যালকোহলের বোতলটা চেপে ধরলো শক্তভাবে। এখন সামান্য সিগারেটের ভাগটুকুও কপালে জুটবে না? এই তোর বন্ধুত্বের নমুনা? বন্ধুত্বের ভয়ঙ্কর নমুনা আমি আরো অনেক আগেই দেখিয়ে ফেলেছি তোকে নিজের দাম্পত্য সম্পর্ক নিয়ে বলে। তুইও বন্ধুত্বের নমুনা দেখিয়ে ফেলেছিস আমার ওয়াইফকে পাল্টা সেসব কথা বলে।
অতীব শান্ত সাইবান। তার কণ্ঠস্বর গুরুগম্ভীর। তিতলি ফুস করে উঠল। আরে আমি কি করলাম? আমি তো সাহায্যই করতে চেয়েছিলাম। ইরাম আপু, ভাবি, সূত্রে দিল সাইবান তৎক্ষণাৎ দাঁতে দাঁত পেছায়। তিতলি উচ্চারণ করল। ভাবি, কাকতালীয়ভাবে সুপার শপে দেখা হয়ে গিয়েছিল। আমি তো শুধু চিন্তা থেকে ওনাকে বলেছিলাম তোকে বুঝতে শিখতে, সবাইকে একরকম না ভাবতে। এটা ওনার তোকে গিয়ে অভিযোগ জানাতে হয়? আনবিলিভেবল। অনুরাগের দিকে তাকালো রমণী সাহায্যের আশা। এই যে অনু, তুই কিছু বল। ভুল কিছু বলেছি আমি? বন্ধু হয়ে এটুকু করাও পাপ নাকি? বন্ধু করে বাঁকা হাসলো সাইবান। মৃদু শব্দ হলো একসাথে শিহরণ জাগানিয়া আবার মনোমুগ্ধকর। সোফায় সোজা হয়ে বসলো সাইবান। হাঁটুতে কুনুই ছিকিয়ে সিগারেট 2 আঙুলের মাঝে ধরে সরাসরি তাকালো তিতলির দিকে। তুই সত্যি আমার বন্ধু তো তিতলি? তিতলি দৃশ্যমান ভাবে কেঁপে উঠল খানিক। অনুরাগ এবার হস্তক্ষেপ না করতে পারল না। 2 হাত তুলে দুজনের কাঁধে হাত রাখলো সে। ওকে গাইস, অনেক হয়েছে। তোদের কারোরই মাথা ঠিক নেই। শান্ত হ। আমরা একটা পাবলিক প্লেসে আছি, জার্নি করছি। এর মাঝে এসব নিয়ে আলোচনা না করি প্লিজ। আলোচনা করব না কেন? কাজ ছাকিয়ে অনুরাগের হাতটা সরিয়ে দিয়ে মৃদু গলায় গর্জে উঠো তিতলে। রেগে গেছে স্পষ্টতই। হুচ করে উঠে দাঁড়ালো সে। টেবিলে হাত রেখে ঝুঁকে এলো সাইবানের কাছে। ঠিকই বলেছিস তুই। আমি তোর বন্ধু না, বন্ধুর চাইতেও বেশি কিছু। যদি পরিস্থিতি মাঝখানে বাদ না সারত তাহলে আজ তুই আমার থাকতি। এই কথাটা কি তুই অস্বীকার করতে পারিস? ওয়াজ নট আই ইউর সিচুয়েশনশিপ ডিয়ার? জমে গেল সাইবান। ক্ষণিকের জন্য তার চোখে অজানা ঝিলিক খেলে গেল। ছোট সিগারেটটা অলসভাবে ঝুলে রইল। এমন সমর্পণ দেখে তৃপ্ত হলো তিতলি। অনুরাগ তার কবজি পাকড়াও করে থামাতে চাইল, নিজেকে ছাড়িয়ে নিল সে। একটি লতানো হাত বাড়িয়ে সাইবানের চিবুকে তর্জনী ঠেকালো। মোলায়েম হাসল। আমি তোর সাথে তখন থেকে আছি যখন তোর কেউ ছিল না। আমি তোর প্রথম ছিলাম, আছি এবং থাকবো। এই সত্যিটা তুই অস্বীকার করতে পারবি না। পারবি? বল বল আমার জিনি। আলাদিন, আমার নাম আলাদিন। গম্ভীর স্বরটিতে তিতলিকে থমকাতে বাধ্য করল। অবাক হয়ে এসে চেরল সাইবানের মুখপানে। নিজের চিবুক থেকে তিতলির হাতে সরিয়ে দিল সে। উঠে দাঁড়ালো সুঠাম সুগঠিত পুরুষালী ভারী কি শরীরের সামনে নিজেকে তুচ্ছ কিছু মনে হলো তিতলের। সাইবানের ছায়া যেন তাকে গ্রাস করে ফেলল সম্পূর্ণ। সরাসরি রমণীর চোখের দিকে তাকালো সাইবান। কণ্ঠে আদেশসূচক ভাবটি ধরে রেখেই বললাম, তোকে আমি নিজের কাছের মানুষ মনে করি। তোর কাছে আমি কৃতজ্ঞ ছিলাম এবং থাকবো। তোর প্রতি আমার যতটুকু বন্ধুত্বের টান বেঁচে আছে সেটুকু নষ্ট করিস না। একটু থেমে এসে যোগ করল, পরিস্থিতি মাঝখানে বাঁধ না সাধলেও আমি কোনোদিনও তোর হতাম না তিতলি। তুই আমার বন্ধু হতে পেরেছিস ঠিকই, কিন্তু আত্মার সঙ্গী হতে পারিসনি। যদি তোকে আমার অন্যভাবে পাওয়ার বাসনা থেকেই থাকতো আমি তোকে কমিটমেন্ট ইস্যুতে জড়াতাম না। অথচ প্রথম থেকে বারংবার তোকে আমি বলে এসেছি ভালোবাসা আমার দ্বারা হবে না। তুই শুধু আমার শরীরই খোলসটাকে চেয়েছিস, মনটাকে চাসনি। চাইলে ঠিকই বুঝে যেতিস এই মন কি চায়, এই হৃৎপিণ্ড কার নামে স্পন্দিত হয়। নিষ্পলক চেয়ে রইল তিতলি। চেহারায় ফুটল অত্যাশ্চর্য এবং বিষণ্ণতা। অনুরাগ অবধি প্রসারিত নয়নে চেয়ে আছে। সাইমন সরে দাঁড়ালো। সিগারেটে লম্বা একটা টান দিয়ে তামাটে ধোয়া ছাড়লো, ছেড়ে জানালাম, বারবার শুরু থেকে বাসে থাকার যে দোহাই দিচ্ছিস সেই দোহাইয়ের সম্মান রেখেই বলছি, এই শেষবারের মতো আমি তোকে টলারেট করে নিলাম। আর একবার তোর মুখে যদি আমি আমার স্ত্রীর সম্পর্কে কোনো মন্তব্য শুনি, সে ভালো হোক কি খারাপ, আমি বাজ বিচার করব না। কোন কালের কোন হনু তুই? শুধু মেয়ে মানুষ বলেই যে আমি কাউকে তার পাওনা উত্তম মধ্যমের ভাগ থেকে বঞ্চিত করি না, সেটা তুই ভালো করেই জানিস। ফিমেল ভিকটিম কার্ড সুশীলরা শোকে, আমি সুশীল না। উল্টো ঘুরে গেল সাইপান। আর পিছনে ফিরে তাকালো না। বেরিয়ে গেল বাইরে। তিতলির ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, যেন বজ্রহত হয়েছে। অনুরাগ কপালে হাত চেপে দীর্ঘশ্বাস পেল। অস্ফুট স্বরে বলল, এবার শান্তি হয়েছে তোর? অথচ তিতলি যেন তার কথাটা শুনতেই পেল না। কেউ খেয়ালও করলো না। বাইরে এক কোণায় এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে কথাগুলো শুনছে এক রমণী। করিডোরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাইবান। মাঝ নদীতে থাকায় এখন হাড় হিম করা শীতল বাতাস গায়ে লাগছে দারুণভাবে। সমস্ত লঞ্চ অত্যন্ত আলতো তালে দুলছে ঢেউয়ের সঙ্গে।
এই দিকটা ছাদের কাছাকাছি হয়, বেশি মানুষ নেই, অধিকাংশ নিজেদের কেবিনে না হলে ক্যাফে আর ক্যান্টিনের দিকে আড্ডা দিয়েছে। দূর থেকে একদল বন্ধুদের বাজানো গিটার আর গানের সুর ভেসে আসছে মৃদুভাবে। সাইবার নীরবে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে, যেখানে এখন শুধুই কালো, কোনো আলো নেই। এই মহতী নদীর মাঝে একাকী এই লঞ্চের ভেতরে ছোট্ট শহর। কি অসহায় মানব জাতি! একটা ঝড় উঠলে কি আর কিছু বাকি থাকবে? ভাবতে ভাবতে বাতাসে তামাটে ধোঁয়া উড়িয়ে দিল সাইবান। এটা তার চতুর্থ সিগারেট। নিজের শরীরের অশেষ ক্ষতির মাঝেও যে কি শান্তি, সিগারেটের যেন তার প্রমাণ। তার মতন কত অদ্ভুত মানুষই না আছে দুনিয়ায়। হুট করে সাইবানের হাতে একটা চাপড় পড়ল, ভরকে গেল সে। হাতের সিগারেটটা ছিটকে নদীর পানিতেই পড়ে গেল। সাইবান হতভম্ব হয়ে পাশে তাকাতে আবিষ্কার করলো ইরামকে। আম খাও, জাম খাও, ভাত খাও, বিরিয়ানি খাও, সিগারেটই কেন খেতে হবে? নরম গলায় বলল ইরাম। স্বামীর পাশে রেলিংয়ে হাঁস রেখে দাঁড়ালো। সাইবান প্রথমটা অবাক হয়ে থেকে শেষে মুচকি হেসে জবাব দিল, আমি সিগারেট খাই না, সিগারেট আমাকে খায়। নিজেকে না খাওয়ালে হয় না? ছেড়ে দিতে বলছেন? যদি বলি হ্যাঁ, ছেড়ে দেবে? আপনি বললে শুধু সিগারেট কেন, পৃথিবীটাও ছেড়ে দিতে রাজি আছি। ইরাম এবার চোখ উল্টালো। তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো তাই না আলাদিন? সাইবান রেলিংয়ে পিঠ থেকে হেলান দিয়ে বুকে দুবাহু বেঁধে বলল, ওমা কি শিক্ষিত আপনি! ফ্লার্টিং কি বোঝেন? ভালো ভালো, এখন আর অবুঝ অবাধের সাথে তর্ক করতে হবে না। আমি শুধু বুঝি না, খুব ভালো করেই জানি ফ্লার্ট তুমি আরো কতজনের সাথে করেছো। এমনিতে তো আর সিচুয়েশনশিপ আর ব্রেঞ্চিং এর লিস্ট বাড়েনি। আপনি এটাও জানেন আমি সবার সাথে ফ্লার্ট করি? বাহ, যাক, স্বীকার করলে তাহলে। অবশ্যই, স্বীকার না করার কি আছে? আপনি আমার সাথে ফ্লার্ট করলে আমিও ফ্লার্ট ব্যাক করব। পার্থক্য শুধু একটাই, দিন শেষে আপনি প্রেমে পড়ে যাবেন, কিন্তু আমি পড়ব না। ইরাম শান্ত চেয়ে দেখলো সাইবানকে। ছেলেটা দুষ্টুমির হাসি হাসছে। নদীর উপর দিয়ে ধেয়ে আসা শীতল বাতাসের ঝাপটা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে তার। হঠাৎ একটি হাত বাড়িয়ে দিল ইরাম, সাইবানের বুকে বেঁধে রাখা বাহুর উপর রাখলো, নরম কণ্ঠে শুথলা। আর কতকাল নিজেকে এমন মিথ্যা খোলসে ঢেকে রাখবে বলে পণ করেছো? সাইবানের ছোটের হাসি মিয়ে এলো ইরামের দিকে। সে খানিকটা বিস্ময় এবং কৌতূহলী নিয়ে তাকালো। অর্ধাঙ্গিনী তার ছোট্ট একটি নিঃশ্বাস ফেল, অতঃপর তার কাঁধ ঘেঁষে দাঁড়ালো, নদীর দিকে দৃষ্টি ফেলে পড়ল। আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে আলাদিন? কি প্রশ্ন? তোমাদের জেনারেশনে প্রেমের এত নাম প্রকার কেন? কুচকে ফেল সাইবান, বুঝতে পারছে না স্ত্রীকে। ইরাম শান্ত গলায় বলল, সিচুয়েশনশিপ, বেঞ্জিং, ব্রেড ক্রাম্বিং, পকেটিং, গোস্টিং, অরবিটিং, কুশনিং, এত এত অনুভূতির ধরন নিয়ে কি বোঝায় আসলে? এবার সত্যি সাইবান ভীষণ রকমের অবাক হলো। ইরাম এত কিছু জানলো কবে? সে তো কয়েকটা ছাড়া অন্যগুলো কখনো ব্যবহারও করেনি। তবে কি নিজে নিজে জেনেছে? কখনো ভেবে দেখেছো এটা আসলে বৈধভাবে চিটিং করা নয় তো? ইরামের কথা সাইবান চমকে উঠলো, বড় বড় চোখ মেলে তাকালো। চিটিং? হ্যাঁ, এই যেমন ধরো সিচুয়েশনশিপের কথাই বলি। তোমরা প্রেমিক প্রেমিকার মতন সম্পর্কে থাকবে ঠিকই, কিন্তু মুখে স্বীকার করবে না, কারো কাছে পরিচয় দেবে না। কমিটমেন্ট ছাড়া সম্পর্ক। সেক্ষেত্রে একজন যদি অপরজনকে ছেড়েও দেয়, অন্যজন আকর্ষণে পড়ে যায়, তাহলে প্রতিবাদ করা যাবে না, কারণ সিচুয়েশনশিপ মানেই এমন। এটা মানেই এমন নাকি সহজ ভাষায় এক পার্টনারকে সময় পেরিয়ে আর ভালো না লাগলে যেন অন্য কাউকে ধরতে পারি বলে স্রেফ একটা ট্রাম সৃষ্টি করে দেয়া হয়েছে, যেন চিটিং জিনিসটাকে চিটিং না বলা যায়। সাইবানের ঠোঁট জোড়া 1 ইঞ্চি ফাঁকা হলো, অথচ সে ইরামকে কোনো জবাব দিতে পারল না। এই যুক্তির বিপরীতে যুক্তি কি ভেবে পাচ্ছে না সে। ইরাম একদম শান্ত গলায় কথাগুলো বলে যাচ্ছে। বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে তোমার নাকি একটা সিচুয়েশনশিপ আর একটা, তুমি আসলে চাইছো অন্য কাউকে, কিন্তু একজন তৃতীয় ব্যক্তির সাথে কথা বলে গল্প করে আশা দিয়ে রেখেছো যে হয়তো সেও তোমার জীবনের অর্থ রাখে, সে তোমার কাছে সেকেন্ড অপশন। যদি এটা না হয় তাহলে ওটা টাইপ,
সে আদতে তোমার পছন্দেই ছিল না কোনো কাল। আলাদিন, যে মেয়েটাকে তুমি বেঞ্চিং করেছো, তার মনের অবস্থা কখনো ভেবে দেখেছো? সাইবান ঠোঁটে ঠোঁট চেপে ফেলল, শব্দ হাসে পেল না, দৃষ্টি লুকিয়ে পায়ের দিকে চেয়ে রইল। ইরাম একটু সময় বিরতি দিয়ে বলল, আমার কি মনে হয় জানো, এই সব কিছুই আসলে মানুষের মনের ফ্যান্টাসি পূরণের জন্য সৃষ্টি করা মূর্খ কিছু শব্দ মাত্র, নিজের প্রতারণাকে জাস্টিফাইড করার আধুনিক হাতিয়ার। এই সব শব্দের চক্করে পড়ে কত মানুষের জীবন ধসে যাচ্ছে। ভালোবাসা শব্দটার ওপর থেকেই মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই আমি তিতলিকে পুরোপুরি দোষ দিতে পারি না, দোষ তোমারও ছিল আলাদিন। বুকের ভিতর আটকে রাখা নিঃশ্বাসটা অবশেষে ফেলল সাইবান। ইরামের কথা অর্থবোধক হয়েছে শেষমেশ। বেশ লম্বা সময় জুড়ে কেউই কথা বলল না। ইরাম শান্তভাবে দাঁড়িয়ে দেখে গেল নদী, আর সাইবান বরফ হয়ে ওঠা মস্তিষ্কে ভেবে গেল তার কথাগুলো। অবশেষে প্রায় মিনিট 10 পরে মুখ খুলল সাইবান। সরি, আমি কখনো এভাবে ভেবে দেখিনি। ইরাম এক নজর তার দিকে তাকালো, পরক্ষণে আবারও নদীর দিকে দৃষ্টি ফেলে ফিরিয়ে বলল, না ভাবলে এখন ভাবো, তুমি জেনারেশন জেড এর ছেলে, আধুনিক হবে, ট্রেন্ড ফলো করবে, স্বাভাবিক। কিন্তু এই ট্রেন্ড ফলো করতে গিয়ে যেন নিজের এবং অপরের ক্ষতি না করে বসো, সেটা খেয়াল রেখো। দুঃখকে যতই হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো না কেন, দুঃখ প্রশমিত হবে মাত্র, চিরতরে মুছবে না। আপনার কি মনে হয় আমি হাসির মাঝে দুঃখ লুকাই? হতেও তো পারে। ইংরেজিতে একটা কথা আছে, দ্য ব্রাইটেস্ট স্মাইল হাইডস দ্য ডিপেন্ডস স্কার। সাইবানের হৃদস্পন্দন ক্ষণিকের জন্য সত্যি থেমে গেল। ইরামের পাশে দাঁড়িয়ে তার মনে হলো যেন এই রমণী তার শরীর ভেদ করে সরাসরি অন্তর পড়ে ফেলেছে। কিন্তু ইরামের তো জানার কথা নয়, আন্দাজ করারও কথা নয়। কেউ কি কিছু বলে দিয়েছে কোনোভাবে? সারিকা, অনুরাগ কিংবা তিতলি? নিজে ভেবে কুল পেল না সে। একদম সহজাত বৈশিষ্ট্যের কারণেই এবারেও ইরামের কাছে ধরা দিল না সাইবান। ছোচে সেই দুষ্টুমির হাসিটা ফুটিয়ে জাগতিক সকল জটিলতাকে ঠেকে ফেললো একটা খোলসের আড়ালে। আপনি হঠাৎ করে দার্শনিক হয়ে গেলেন আজ। লঞ্চে দেখছি সবার মাথা ঘেটে রেখে দিচ্ছে। আমার কথা ঠিকই আছে, আমার মাথা ঠিকই আছে। ইজান ঘুমিয়েছে, সুগন্ধা পাশে বসে মনের সুখে নিজের পছন্দের চাইনিজ মুভি দেখছে, তাই শান্তিতে আছি। নদী দেখে দার্শনিক হতে মনে চাইলো, হয়ে গেলাম। সাইবান হুট করে ইরামের পেছনে দাঁড়ালো। তার বড়সড় শরীর রমণীর পাতলা শরীরে ছুঁয়ে গেল। শক্তিশালী দুই বাহু পেছন থেকে ইরামের কোমর জড়িয়ে ধরল। নিজের মাথাটা সাইবান স্ত্রীর কাঁধে রাখল। লঞ্চ পানিতে বিশাল ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে, মৃদু আলো খেলা করছে চলচলে পানিতে। কচুরিপানা ভেসে আসছে, ঝেমে ঝেমে দোল খাচ্ছে। সেদিকে তাকিয়ে সাইবান কোমল গলায় ব্যক্ত করলাম, আমি অনেক রকচটা, জানেন তো। যাদের আপন ভাবি তাদের সাথে কিছু হলে সইতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমার ভেতর বোধ হয় কোনো অশরীরই বাস করে। চরম বিপদের সময় হুট করে বেরিয়ে আসে, চাইলেও তখন নিজেকে রুখতে পারি না। আমার কথা নয়, আফনানদের কথা। আমাকে নাকি তখন দেখতে ভূতের মতো লাগে। এভাবে জড়িয়ে ধরা ইরাম খানিকটা বিব্রত হলেও বচে, তবে স্বামীকে সরিয়ে দিল না। মাথাটা পেছনে হেলিয়ে সাইবানের বুকে ঠেকিয়ে চুপচি করে শুনে গেল, আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক তেমনি দায়িত্বের বেড়াজাল বইতে পারি না। আমার সবসময় মনে হয় জীবন, পরিবার, সংসার, দায়িত্ব বিষয়গুলো আমার জন্য না। দম বন্ধ লাগে নিজেকে এমনভাবে কল্পনা করতে গেলেও। অথচ আপনি আসার পর সবটা কেন যেন বদলে গেল। বদলে গেল কিভাবে? ইরাম পৃষ্ঠ ছিল। সাইবার মৃদু হেসে তার গালে নাক ঘষে জানালো, উত্তরটা না হয় আমার মনের মাঝেই থাক। আজ শুধু আপনাকে এটুকু বলতে চাই, ইরাম আপু, আপনার ভয়, আপনার আশঙ্কা সবকিছুই আমি ইদানিং বুঝতে শিখেছি। তাই আশ্বাস জানাতে চাচ্ছি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ। এক লহমার জন্য থমকে গেল রমণী। মাথা সামান্য কাত করে জলজলে দৃষ্টিতে দেখলো সাইবানের মুখটাকে। এতটা কাছ থেকে সবকিছু যেন স্বপ্নের সৌন্দর্যে ঘেরা। সাইবান ঝুঁকে তার নাকে নিজের নাক ছুঁয়ে দিয়ে বললাম, আমাকে দেখতে হয়তো উগান্ডার প্রাণী মনে হয়, একটা বাউন্ডুলে দায়িত্বজ্ঞানহীন ছেলে, চাল নেই চুলো নেই, সারাদিন ডিজেগিরি করে বেড়ায়, মারামারিতে 64 পাই গিয়ে গুন্ডাদের মতন ভ্রুর মাঝে রিং ঝুলে। বাট ইউ শুড নো আই এম ট্রাইং। I will try to be a better husband to you.
আই উইল ট্রাই টু বি এ বেটার ফাদার টু মাই বেবি বয়। আমি চাই আপনি একটুখানি জানুন, একটুখানি বুঝুন যে আমি আপনার সেই ছোট্ট খালাতো ভাইটা নেই। আপনি কি এখনো আমাকে ভাইয়ের মতোই দেখেন, ইরাম আপু? এক দৃষ্টি চেয়ে রইল ইরাম, পরক্ষণই উত্তর করল। আমি তোমাকে কিসের মতো দেখি তা আমি নিজেই জানি না। সাইবানের চেহারা খানিকটা ঝুলে পড়ল। ইরাম নিজের কোমরের চারপাশে জড়ানো তার হাতের উপর নিজের একটা হাত রাখলো, মৃদু স্বরে হেসে বলল, কিন্তু তোমাকে এত ভাবতে দেখে আমি সত্যি অবাক হলাম। শুরুতে যে ছেলে এই বিয়ে থেকে 500 হাত দূরে ভেগেছে, সে এখন আমায় বলছে সে চেষ্টা করছে একজন ভালো স্বামী আর বাবা হওয়ার। ভালোটালো বেশি ফেলেছো নাকি? কথাটা ইরাম খোসা দিয়ে মজা নিতেই বলেছে, অথচ সাইবানের দুই বাহু তার সমস্ত শরীর সজোরে চেপে গেল। তার ঘাড়ে মুখ ডুবে সাইবান ফিসফিস করে শুধল। যদি বলি ভালোবাসি তবে বিশ্বাস করবেন? ইরাম অজান্তে সামান্য শিউরে উঠল, পরক্ষণে পাল্টা জবাব দিল। এক মুখে আপু ডাকো, আবার বলো ভালোবাসো। প্রিটি লিটল পারভার্ট, আরেন্ট ইউ? খিলখিল করে হাসলো সাইবান। তার তপ্ত শ্বাস ছুঁয়ে গেল ইরামের ত্বক। মনে হলো প্রত্যেক লোম বুঝি দাঁড়িয়ে গিয়েছে শিহরণে। আমার আপু ডাকে খুব সমস্যা হচ্ছে নাকি আপনার? লজ্জা পেয়ে গেল ইরাম, গালজোড়া লালচে হয়ে উঠল। না মানে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এরপরেও তুমি আপু ডাকো। এমনিতেই বলছিলাম আমার ওসব সমস্যা হয় না। বুঝতে পেরেছি। ইরাম আপু একটুও বিরক্ত বোধ করেন না। ওকে ফাইন, ইরাম আপুকে তাহলে আমি এখন থেকে বারবার আপু ডাকবো, ঠিক আছে আপু? ইরামের প্রিয় জোড়ায় তীব্র ভাঁজ পড়ল, দাঁতে দাঁত পেছে নাকের জগায় ক্রোধ নিয়ে বলল সে। ভালো হচ্ছে না কিন্তু আলাদিন। কেন ভালো হচ্ছে না আপু? ইরাম মাথা কাত করে প্রতিবাদের সুরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। অত্যন্ত কাছাকাছি থাকায় সাইবানের ঠোঁটের সাথে তার ঠোঁট ছুঁয়ে গেল, কিন্তু প্রথমবারের মতন এবার সহসাই ছাড়া পেল না সে। এর পরবর্তীতে সাইবানের একটি হাত ইরামের ঘাড়ে জড়িয়ে গেল, অন্যটি চেপে ধরল কোমর। হ্যাঁচকা টানে নিজের শরীরের সাথে আষ্টে পিষ্টে বেঁধে ফেল সে অর্ধাঙ্গিনীকে। তার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল নিজের চোঁচ। মায়া আস্বাদন করতে লাগলো নিগুড়ভাবে। ইরাম প্রথমটায় জমে গেল, হাত দিয়ে হালকা ধাক্কা দিল সাইবানের বুকে, কিন্তু পর মুহূর্তে তার মস্তিষ্ক বুঝি থমকে গেল। সরিয়ে দিতে ইচ্ছে হলো না। বুকের ভেতর অনুভূতির উষ্ণতা ভর করলো এই নিরাপদ পাহুড়ে, যেন তার কোনো ক্ষতি হবে না। ইরাম তাই আজ নিজেকে রুগ্রনা সুপি দিল। চোখজোড়া বুঝে এলো তার আবেশে। হাতের আঙুল খামচে ধরল সাইবানের জ্যাকেট, ধীরে ধীরে সাড়া দিল অনুভূতিটাকে। শীতল বাতাস ছাপটা দিয়ে গেল গায়ে, অথচ দুটি সত্তা তা অনুভবই করল না। লুটিয়েছে তারা একে অপরের আজ আপন সত্তায়। সাইবানের আদরের ছোঁয়া ক্রমশ গভীর থেকে গভীরতর করে তোল ইরামের প্রতিটি কম্পন, প্রতিটি প্রতিক্রিয়া তার অস্তিত্বে ঘূর্ণিপাক খেলিয়ে দিল। চোখজোড়া হালকা একটু খুলল সে। সম্মোহিত নয়নে দেখল কিভাবে অর্ধাঙ্গিনী নিজেকে সমর্পণ করে দিয়েছে তার দুয়ারে। একটুখানি থামলো সাইবান, ইরামের ঠোঁটের উপর জড়ানো গলায় ফিসফিস করে পড়ল, নেশা আমাকে নেই, নেশা আপনার ঠোঁটে। ইরাম ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে জলজলে চোখ মেলে তাকালো। সাইবান পুনরায় তার ঠোঁটে চুমু খেলো, এবার অত্যন্ত যত্ন নিয়ে, আলতোভাবে, দীর্ঘ সময় ধরে। এরপর হঠাৎ করেই থেমে গেল সে। আচমকা ঘাড় ঘুরিয়ে করিডোরের প্রান্তে তাকালো। ইরামের মনে হলো তার শরীর দুলছে। সাইবানের কাঁধে মাথা ঠেকিয়ে সেও তাকালো, অথচ ওই দিকটায় কালিগোলা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না তার। ধরফর করতে থাকা হৃদযন্ত্র সামনে সে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে আরো কিছুক্ষণ চেয়ে থেকে জবাব দিল, মনে হলো কেউ আমাদের দেখছে। ইরাম সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো সামনে ভালোভাবে। না, কিছু দেখতে পেল না এবারেও। ওই দিকটা একদমই ফাঁকা। কোথায়? পেছনে। সাইবান মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে শেষমেশ নিজের চেহারার ধার লুকিয়ে নমনীয় করে পড়ল। আমার মনের ভুল বোধহয়। এগিয়ে এসে নিজের গায়ের জ্যাকেটটা খুলে ইরামের কাঁধে জড়িয়ে দিল সে। ঠান্ডা বাড়ছে, কেবিনে চলুন। ইরাম অবাক হয়ে সাইবানের দিকে তাকালো। একটা হাফ হাতা টি শার্ট পরনে ছেলেটা। এ কি, তোমার ঠান্ডা লাগবে না? জলজলের ছোচে জিভ পুলিয়ে তির্যক হাসলো সাইবান। হাত বাড়িয়ে ইরামের কাঁধে জড়ানো ওড়নাটা
হাতছে নিয়ে জ্যাকেটের মতো ভালো মতো পরিয়ে দিল। ঠিক সেই ওড়নাটা নিজের গায়ে চাদরের মতো করে জড়ালো সে। এবার আর ঠান্ডা লাগছে না, চলুন। ইরামের একটা হাত ধরে হাঁটতে শুরু করলো সে। অর্ধাঙ্গিনী তাকে অনুসরণ করতে করতে অবলোক ছিল। বুকের ভেতর দামামা বাজলো উভয়ের। হিমশীতল বাতাসও তাদের শরীরে উত্তাপ প্রশমিত করতে পারল না।